সবাইকে শুভেচ্ছা জানাই। আমি কাউসার মাহমুদ। আজকে যথারীতি ডক্টর ওসমান গনির সাথে আমরা স্পিরিচুয়াল জার্নি নিয়ে কথা বলবো। তো স্পিরিচুয়াল জার্নির ভিতরে তো আসলে নানান রকম বাঁক থাকে। তো আমরা দীর্ঘদিন যাবৎ আড্ডার ছলে ডক্টর ওসমান গনির কাছ থেকে আমরা স্পিরিচুয়াল জার্নির নানান রকম ধাপ সম্পর্কে আমরা শিখেছি, আমরা কথা বলেছি এবং আমরা ব্যক্তিগত জীবনে কয়েকজন সেটি অ্যাপ্লাই করার চেষ্টাও করেছি। এবং অ্যাপ্লাই করার পর আমরা দেখেছি যে আমাদের জীবনে চমকপ্রদ কিছু সাফল্য এসেছে, চমকপ্রদ কিছু ফলাফল এসেছে। আমরা আজকে সেই ফলাফলগুলো নিয়ে আপনাদের মুখোমুখি হব এবং আমি খুবই সরল ভাষায়, খুবই সাধারণ ভাষায় আমরা জানার চেষ্টা করব ডক্টর ওসমান গনির কাছ থেকে যে এই যে ওয়েলথ গ্রোথের জন্য আমরা সবাই নানান রকম চেষ্টা করি। কেউ খুব ইদুর দূরে থাকি, দিনরাত পরিশ্রম করি এবং কেউ উদ্যোক্তা হতে চাই। তো সবারই আসলে প্রচেষ্টা থাকে, সবারই প্রচেষ্টার ভিতরে এক ধরনের আন্তরিকতা থাকে, এক ধরনের প্রবল বাসনা থাকে। কিন্তু দিন শেষে দেখা যায় কেউ সফল হয়, কেউ সফল হতে পারে না। তো আপনার কাছ থেকে যে বিভিন্ন সময়ে এই ওয়েলথ গ্রোথের জন্য যে স্পিরিচুয়াল জার্নির কথা বলেছি, এটার আসলে ধাপগুলো কি কি, খুবই সাধারণ ভাষায় যদি আপনি বলেন। স্পিরিচুয়াল গ্রোথের, ওয়েলথ ক্রিয়েশনের বলেন, এই ধাপগুলোরও আগে কিছু ব্যাপার আছে। যেমন ওই যে আমরা আলোচনা করছিলাম যে আসলে মানুষ এই বিশ্ব জগতের সব কিছুই তিনটা ধাপে সৃষ্টিকর্তা বলেন, অথবা ডিভাইন বলেন, অথবা অল নোয়িং, অল পাওয়ারফুল, যে সত্তাকে যে বিশ্বাস করুক না কেন, উনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনটা ভাগে ভাগ করা। যেমন সমস্ত মহাবিশ্ব, এটা হচ্ছে তার ক্রিয়েশন। এখন এর মধ্যে গ্রহ, নক্ষত্র, বিশাল বিশাল জিনিসপত্র, সব কিছুর মধ্যে ক্ষুদ্র আমাদের এই পৃথিবীও আছে, ক্রিয়েশন। তো এরপরে এই ক্রিয়েশনগুলোর মধ্যে উনি কিছু ক্রিয়েচার তৈরি করেছেন, যেমন পশু পাখি, গাছগাছালি, বিভিন্ন কিছু, এগুলি হচ্ছে আমরা বলি ক্রিয়েচার। আর মানুষ হচ্ছে এই যে ডিভাইন, যিনি অল পাওয়ারফুল, তিনি সর্বময় ক্রিয়েটর, সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ হচ্ছে এই ক্রিয়েটরের একটা ক্ষুদ্র ভার্সন, তার প্রতিচ্ছবি বা প্রতিনিধি বলতে পারি। প্রতিনিধি বলা যায়। যে উনিও ক্রিয়েট করেন, মানুষও ক্রিয়েট করে। উনি যেই ক্রিয়েশনগুলো তৈরি করেছেন, ক্রিয়েচারগুলো তৈরি করেছেন, সেগুলোকে ইউজ করে মানুষও কিন্তু ক্রিয়েশন করে। সে এই যে এই মুহূর্তে আমরা হয়তো একটা কন্টেন্ট ক্রিয়েট করছি, কিছু মানুষ চাকরিজীবী, সে চাকরির মধ্যে নতুন নতুন কিছু ক্রিয়েট করছে, কেউ ব্যবসায়ী, সে ব্যবসার মাধ্যমে নতুন নতুন কিছু ক্রিয়েট করছে। তো এই যে এই তিনটা জিনিস, আমরা কিন্তু অনেক মানুষই আছে নিজেদের যে এই ক্রিয়েটিভ সত্তা, সেটা নিজেদের মধ্যে গ্রো করি না। এটা গ্রো না, এটা প্রথম একটা স্পিরিচুয়াল ব্যাপার, যে এই গ্রোথটা না হলে মানুষ কিন্তু ক্রিয়েচারের মতোই জীবনযাপন করে। যেমন ধরেন, একটা ক্রিয়েচার কি করে, সে শিকার করে অথবা খাবার জোগাড় করে, খায়, টয়লেট করে, এবং একটা বয়সপ্রাপ্ত হয় এবং সে এই দুনিয়া থেকে বিদায় নেয়। তো ক্রিয়েচারের মতো যারা জীবন ধারণ করছে, আমরা যারা স্ট্রাগল করছি, যে খাওয়া পড়া, বাসস্থান এবং কিছু বেসিক নিডস, এগুলি পূরণ করার জন্যই আমরা দৌড়াদৌড়ি করছি, করে একটু সংসার ধর্ম পালন করছি, এরপরে আমরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তো এটা হচ্ছে ক্রিয়েচারের লাইফ। কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের একটা বড় ব্যাপার হচ্ছে, আপনি ক্রিয়েচার হয়ে বেঁচে থাকলে লাভ নেই। আপনার জীবনে ওয়েলথ ক্রিয়েশন হবে হয়তো বেঁচে থাকার মতো যতটুকু ততটুকু, কিন্তু আপনি যদি রিয়েলি ওয়েলদি হতে চান, স্পিরিচুয়ালি সাউন্ড হতে চান, তাহলে আপনাকে ক্রিয়েটর হতে হবে, অন্য মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে হবে। এই ভ্যালু অ্যাড করার ক্ষমতা যার যত বেশি, সে স্পিরিচুয়ালি তত উপরে উঠতে পারবে এবং সে স্পিরিচুয়ালি তত সম্পদের অধিকারী হবে। এইখানে আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের যারা একেবারে সাধারণ মানুষ, যারা পরিশ্রম করছে, জব করছে, এবং আপনি বলছেন যে এই পৃথিবীতে তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে ক্রিয়েশন, একটা হচ্ছে যে ক্রিয়েচার, আর একটা হচ্ছে ক্রিয়েটর। ক্রিয়েটর এখন এই সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার অবস্থানটা কি ক্রিয়েচারের নাকি তার অবস্থানটা ক্রিয়েটারের? এবং সে যদি বুঝতে না পারে তাহলে কিভাবে ক্রিয়েচার থেকে সে নিজেকে কনভার্ট করতে পারে ক্রিয়েটারে? ক্রিয়েটরে। তো নাইস, এই যে বললাম যে অন্য মানুষের লাইফে ভ্যালু অ্যাড করা, তো প্রথম মানে ওয়েলথ ক্রিয়েশনের বলেন, অথবা আপনি যে ক্রিয়েটর হয়ে ওঠার প্রথম ধাপ, আমরা হয়তো প্রায় সবাই নিজেদের জীবনে এই ধাপে একটা না একটা সময় ছিলাম।
সেটা হচ্ছে যে প্রথম ধাপ, সেটাকে আমরা বলি ইমপ্লিমেন্টেশন লেভেল। অর্থাৎ যে ব্যবসা করুক, যে চাকরি করুক, যাই করুক, ইমপ্লিমেন্টেশন লেভেলে মানুষ কি করে, নিজের টাইম এবং এফোর্ট পয়সার মাধ্যমে সেল করে। যেমন কেউ যখন চাকরি করছে তখন সে নিজের জীবনের একটা অংশ, যেমন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা নিজের জীবনের একটা অংশ সে আরেকটা কোম্পানি হোক অথবা অন্য কোনো বিজনেসে হোক, সে এই টাইমটা সেল করছে। এই টাইমের মধ্যে সে কিছু সেট কার্যক্রম করছে, এবং যেহেতু তার টাইমও জীবনে লিমিটেড এবং তার এফোর্টও লিমিটেড, কি চাইলেও সে 100% সক্ষমতায় একটা মানুষ কাজ করতে পারে না। চাইলেই সারাদিন সে দৌড়াতে পারবে না, চাইলে সারাদিনই সে মার্কেটিং করতে পারবে না, চাইলে সারাদিনই একটা কাজ সর্বোচ্চ এফোর্ট দিয়ে করলেও সে এক্সস্টেড হয়ে যাবে। তো এই যে সে টাইমও লিমিটেড, এফোর্টও লিমিটেড, যার কারণে এই সর্বনিম্ন স্তরে যখন আমরা অপারেট করি তখন আমাদের আয়টাও লিমিটেড। তো এখন অনেকে খুব ফ্রাস্ট্রেটেড হয় যে হ্যাঁ, আমি সারাদিন উদয়ান্ত পরিশ্রম করতেছি। যেমন অনেক বিজ্ঞানীকে বলতে দেখবেন যে বাইরের দেশে বিজ্ঞানীরা অনেক বেতন পায়, আমাদের দেশে মেধাবীরা থাকবে কেন, তারা অল্প বেতন পাচ্ছে। কিন্তু বাংলাদেশের ইকোসিস্টেমটাই এমনভাবে তৈরি যে মানুষ একটা জব করবে, বাবা মাও বলে যে বাবা তুই ভালো করে লেখাপড়া কর, ভালো করে লেখাপড়া করলে তুই সরকারি একটা চাকরি পাবি, বিসিএস দিবি। তো এই যে 9টা 5টা অফিস, আমি টাইম সেল করছি, সো এইটা হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবেল, এবং সবচেয়ে অ্যাভেলেবেল জিনিস যেটা, সেটার মূল্য সবচেয়ে কম। তো আমি ভ্যালুটা অ্যাড করতে পারছি না এখানে। হ্যাঁ, তো বাহিরের দেশে বিজ্ঞানী একজন এত বেশি কেন ইনকাম করতে পারছে? কারণ সে একটা রিসার্চ করে, সেই রিসার্চটার এতই ভ্যালু যে $1,000,000 দিয়ে একটা ইন্ডাস্ট্রি সেই রিসার্চটাকে কিনে নিচ্ছে এবং এটাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে যাচ্ছে। তো ওখানে ইনকাম এই জন্য বেশি। কিন্তু বাংলাদেশে যেহেতু সবাই এভাবেই কন্ডিশন হয়ে গেছে যে যত বড় মেধাবী সে তত ভালো একটা চাকরি পাবে, তো ওই চাকরিতে থেকে তো ওই কোম্পানি যা চায় তাই করতে হবে। কিন্তু ক্রিয়েটর হওয়ার আগে যে প্রাথমিক যে ধাপটা, সে যখন একজন ক্রিয়েচার হিসাবে থাকে, তখন তো তাকে আসলে লার্নিংটাকে তাকে নিতে হবে, তাকে অভিজ্ঞতা নিতে হবে, এক্সপিরিয়েন্সটা নিতে হবে। তো আপনি কি এটা অ্যালাউ করেন কি না যে আপনি যখন কোনো ক্রিয়েটারের পার্ট হিসাবে, আপনি যখন ক্রিয়েচার হিসাবে কাজ করবেন, লার্নিং করবেন, নলেজ নেবেন, কিন্তু আসলে মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি যে এখন কোনো একটা ক্রিয়েটারের পার্ট হচ্ছি, তাহলে আমাকে নিজেকেও কোনো একটা ক্রিয়েটার হতে হবে। হ্যাঁ, এই যে এইটার যে ব্যাপারটা, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? অনেকে বলতে পারে যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অথবা আমার যদি একটা বিশাল বিল্ডিং হইতো, 5তলা বিল্ডিং হইতো। অনেকে মনে করে যে আমার যে সম্পদ, হ্যাঁ, এইটা মনে হয় সেটাই। কিন্তু আসলে প্রত্যেকের জীবনে সবচেয়ে বড় সম্পদ সে নিজে। এটা অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না। আমাদের সম্পদ হচ্ছে আমার মাইন্ডসেট, আমার স্কিল সেট। তো মাইন্ডসেট এবং স্কিল সেট যখন সমন্বিত হয়, সে অটোমেটিক্যালি স্পিরিচুয়ালি গ্রো করে, পরের ধাপে যেতে পারে। তো মাইন্ডসেট বলতে কি বোঝায়? যে আমি এখন যা করছি, যেভাবে করছি, এর চেয়ে 10 গুণ ভালো করব। আবার স্কিল সেট বলতে আমি আজকে যে কাজটা করতে পারছি, আমি নিজেকে এমনভাবে ডেভেলপ করব যে আগামী বছরের চেয়ে 10 গুণ আমি ভালোভাবে কাজ করব। যখন একটা কোম্পানি দেখবে যে এই লোকটা, আরও 5জন এমপ্লয়ি আছে, এই লোকটা তাদের চেয়ে বেটার পারফর্ম করছে, তাকে যেই কাজটা দেওয়া হয় সে 10 গুণ স্পিডে করে ফেলতে পারে, অথবা এক্সট্রা মনোযোগ দিয়ে ডিফারেন্ট ওয়েতে কাজটা করছে এবং কোম্পানি বেনিফিটেড হচ্ছে। যখন সে কোম্পানিকে ভ্যালু অ্যাড করতে পারছে, কোম্পানি তাকে কোনোভাবেই হারাতে চাবে না। অন্য 4জনের বদলে তাকে প্রমোশন দিবে, আর না হলে তো কোম্পানি চিন্তা করবে যে তো আরেক কোম্পানিতে চলে যায়, আরেক কোম্পানির ব্যবসা বাড়াবে। তো এটা কোনো কোম্পানি চায় না। তো একটা গুড স্টাফ যখন সে স্পিরিচুয়ালি সাউন্ড হয়ে নিজের মাইন্ডসেটকে সেভাবে ডেভেলপ করতে পারবে যে আই উইল বি দ্য ক্রিয়েটর। আমি এখন ইমপ্লিমেন্টেশন লেভেলে আছি, ঠিক আছে, আমি আমার সময় বিক্রি করছি, আমি আমার এফোর্ট বিক্রি করছি, কিন্তু এর মধ্যেও কিন্তু মানুষের গ্রোথ হতে পারে। তো এই যে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য যে পথ, এই পথটা ওই 4-5 জনের মধ্যে একজনই যেতে পারে। তার মানে প্রথমেই একটা পজিটিভ মাইন্ডের অধিকারী হতে হবে, জি, একটা ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে যে আমি আমার জীবনের পরিবর্তন চাই। এখন আগে যদি মানুষ এইটাকে কমান্ড দেয় যে আমি আমার, সেটা যেই ক্ষেত্রেই হোক, সেক্ষেত্রে একজন চাকরিজীবী হতে পারে, একজন পেইন্টার হতে পারে, একজন গায়ক হতে পারে, সে যেই অবস্থায় থাকুক তার পরিবর্তনের জন্য প্রথমে তাকে একটা ইতিবাচক চিন্তা, এখন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তার যে স্কিলের গ্যাপ আছে
সেটাকে সে নিবে, সেটা হচ্ছে টু বিকাম এ ক্রিয়েটার ভবিষ্যতের জন্য। জি, তবে সবচেয়ে বড় কিছু ড্রব্যাক আছে। যেমন অনেক মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই, আমি আশেপাশে যত মানুষই দেখি, ইয়াং জেনারেশনদের সাথে যখন কথা হয় সবার মধ্যে একটা হতাশা কাজ করে। কেউ চিন্তা করে যে আমার বাবার তো পয়সা নাই, এই জন্য আমি এইটা করতে পারছি না, আমার মামা চাচা খালু নাই, এই জন্য মনে হয় আমি ভালো চাকরি পাই নাই, অথবা আমি বেতন কম পাই, এত কাজ কেন করব। তো কিন্তু এই যে নেগেটিভ থিঙ্কিং, এই নেগেটিভ থিঙ্কিং কিন্তু তাকে গ্রো করতে দেয় না। সে মিডিওকার একটা কাজ করতে থাকে এবং আরও 5 জনের মতোই, তারও বেতন বাড়ে না, তারও প্রমোশন হয় না। কিন্তু ওই 5 জনের মধ্যে একজন যে চিন্তা করে যে আমি 5,000 টাকাই বেতন পাই, সমস্যা নেই, কিন্তু আমি এমন ভ্যালুই কোম্পানিকে দিব, কোম্পানি এক সময় আমাকে 50,000 টাকা বেতন দিতে রাজি থাকবে, এক সময় আমাকে 5 লাখ টাকা বেতন দিতে এমন রাজি থাকবে। পারফরমেন্স শো করব যাতে আমাকে অনিবার্য মনে করে। অনিবার্য মনে করে। এবং বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা সারা আছে, পৃথিবীব্যাপী বাংলাদেশেই আছে। যেমন কিছুদিন আগে আর জে কিবরিয়ার একটা শো আমি দেখছিলাম, সেখানে একজন জাস্ট মার্কেটিং এবং সেলসে একজন কাজ করতেন, 5,000 টাকা বেতনের তার জীবন শুরু হয়েছিল। বিভিন্ন কোম্পানি এখন তাকে 10 থেকে 15 লক্ষ টাকা বেতনে তাদের মার্কেটিং টিমকে ডেভেলপ করে দেওয়ার জন্য হায়ার করে। তো এইরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে প্রচুর। তো ওই যে ওই লোক 5,000 টাকা, সে যদি চিন্তা করতো যে 5,000 টাকা বেতন পাই, হ্যাঁ, এই কেন আমি এত ড্রাইভ দিব, এত কিছু করব, হ্যাঁ, তো সেও কোম্পানিকে বেনিফিট দিয়েছে, কোম্পানিরা তাকে এখন সে যেই টাকাই চায় সেই টাকাই দিতে রাজি থাকে। তাহলে ইমপ্লিমেন্টেশন ধাপে যারা আছেন, যারা এখন চাকরিতে ঢুকেছেন কিংবা নতুন কোনো কাজ শুরু করেছেন, তারা হয়তো তাদের শ্রমটা দিচ্ছেন এবং তারা হয়তো তাদের টাইমটা দিচ্ছেন, কিন্তু সেখান থেকে তাহলে দ্বিতীয় ধাপে সে কীভাবে যাবে বা দ্বিতীয় ধাপটা কি? প্রথম আমি যেই বিষয়টা মানুষকে বলি যে যে যেই কাজটাই করছে, সে ব্যবসা করুক, সে চাকরি করুক, পে ইয়োর সেলফ ফার্স্ট। এর অর্থ এই না যে নিজেকে আগে পে করুন, প্রত্যেক মাসে আমি তো একটা ইনকাম করি, তো পে ইয়োর সেলফ ফার্স্ট মানে নিজেকে আগে পে করুন। এখন এটা এমন না যে নিজেকে আগে একটা আইফোন কিনে দাও, নিজেকে আগে একটা ল্যাভিশ স্যুট কিনে দাও, এরকম না। পে ইয়োর সেলফ ফার্স্ট মানে আপনার যে আয় আছে এই আয়ের অন্তত 10%, বেশি পারলে ভালো, অন্তত 10% আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের পিছনে খরচ করবেন। কেউ পারলে অল্প টাকা, যদি কেউ 10,000 টাকা বেতন পায়, 1,000 টাকা তার মাসে থাকলো, মনে করবে যে আমি 9,000 টাকা পাই, এই 1,000 টাকা সে অনলাইনে 200-500 টাকার বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের, সে যেই সেক্টরে কাজ করে সেখানে প্রত্যেক মাসে, এটা একটা কম্পাউন্ডিং ইফেক্ট, 12 মাসে সে যদি 12টা স্কিল শিখে 1,000 টাকা দিয়ে, এক সময় তো এটা 2 কোটি টাকার সার্ভিস তাকে দিবে। এই ক্ষেত্রে আমি একটা বিকল্প জিনিসও আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে, যে এখন যেটা আপনার মনে করেন অনলাইন অনেক ট্রেনিং সেন্টার আছে বা ইউটিউব আছে, কিন্তু যখন আমরা কাজ শুরু করেছি, আমরা যখন এই বিষয়গুলো ছিল না, তখন আমরা যেটা করতাম, সিনিয়র যারা আছে, যারা অভিজ্ঞ, তাদের সাথে দেখা করতে যেতাম, তাদের সহকারী হওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, এটা নেটওয়ার্কিং, এটা নেটওয়ার্কিং, মানে অর্থাৎ এইটা যদি সে মনে করে যে তার টাকার রিসোর্স কম, তাহলে সে অন্ততপক্ষে যে জানে বোঝে তার সাথে যে যখন বলে যে আমি বিষয়টা জানতে চাই, শিখতে চাই, তাহলে আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ নাই যে না করতে পারে। তার মানে অনেক মানুষ যারা উপরে উঠেছে তারা কিন্তু হ্যাপিলি মানুষকে হেল্প করতে চায়। তার মানে শুরুতেই আবার বলছি যে প্রথমেই তাকে ওই পজিটিভ মাইন্ডটা হতে হবে যে আই ওয়ান্ট টু লার্ন সামথিং, আই ওয়ান্ট টু এক্সপ্লোর সামথিং, না হলে এটা পৃথিবীতে টিকে থাকতে পারবো না, আমাকে ক্রিয়েটর হওয়া সম্ভব। যেমন একটা কথাই তো বলে যে ইয়োর নেট ওয়ার্থ ইজ ইয়োর নেটওয়ার্ক, মানে আপনার নেটওয়ার্ক যত বিস্তৃত, যতজন মানুষ আপনাকে চিনে, যতজন সমস্যায় পড়লে আপনাকেই আগে কল দিবে, আপনি তত ধনী। এই যে আপনি যে বলেন, যে সবসময় বলেন যে নিজেকে তৈরি করার জন্য একটা আয়ের 10 ভাগ ইনভেস্ট করার জন্য, দেখেন আমাদের সোসাইটিতে এমনিতেই আমরা খুব একটা মানে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। একটা মানুষ তার আয়ের 10 ভাগ অথবা 5 ভাগ, 10% সে তার মধ্যে বিনিয়োগ করবে। এই বিনিয়োগটা যে করবে সে আসলে কি দেখতে পাবে বা কি তার পরিবর্তন আসবে, এই বিষয়টা আমার মনে একটু স্পষ্ট করা দরকার। কম্পাউন্ডিং ইফেক্ট এমন একটা জিনিস যে আপনি হয়তো 1 সপ্তাহে চেঞ্জ দেখতে পারবেন না, 1 মাসে হয়তো চেঞ্জ দেখতে পারবেন না, কিন্তু এই 12 মাসে যে 12টা স্কিল শিখবে, এই 1,000 টাকা খরচ করেই, 10,000 টাকা বেতন পাইলেও যে 20,000 টাকা পায় সে 2,000 টাকা খরচ করবে, কথার কথা, যে 1 লাখ টাকা পায় সে 20,000 টাকা খরচ করবে।
তো এই বিভিন্ন ধরনের লেভেলের কোর্স আছে, অনলাইন কোর্স, অফলাইন কোর্স, বিভিন্নটার খরচ বিভিন্ন রকম, কেউ বিদেশেও যাইতে পারে যার সামর্থ্য আছে। তো এই যে 12 মাসে 12টা স্কিল সে তার সেক্টরে শিখলো, এটা তাকে ট্রিমেন্ডাস লিভারেজ দিবে। লিভারেজ এমন একটা জিনিস যে আমরা লিভার ব্যবহার করি যে কোনো কিছু উপরে তুলতে অথবা ইয়ে করতে, যে আমি অল্প একটা ফোর্স দিচ্ছি কিন্তু বেশি পরিমাণ মাল আমি উপরে উঠাতে পারছি, এটাকে লিভার বলে। যারা ফিজিক্স পড়েছে তারা তো জানে। তো এই যে আমার লার্নিংগুলো, এই যে আমার সেক্টরের স্কিলগুলো, এখন কিন্তু দুনিয়াতে কার গ্র্যাজুয়েশন কত বেশি, হ্যাঁ, কে মাস্টার্স করে আসছে, কে পিএইচডি করে আসছে, ডাজন্ট ম্যাটার। এবং এটা অনেক সময় বলেই যে দরকার নেই আমার এই দরকার নাই, যেমন গুগল বলেন, বড় বড় কোম্পানিগুলো বলেন, এখানে গ্র্যাজুয়েশন লাগেও না, তারা অ্যাপ্লাই করে, তার স্কিল দেখে। তো যেই ছেলেটা 12 মাসে তার ক্ষুদ্র ক্ষুদ্র স্কিলগুলো জমা হলো, 12 মাসে যেটা জমা হয়েছে এটা কিন্তু হিউজ। তো ওই 12 মাসেই দেখা যাবে যে তার ইনকাম ডাবল হয়ে গেছে। এটা কম্পাউন্ডিং ইফেক্ট। আবার সে যখন আরো পরবর্তী লেভেলের স্কিলগুলো শিখছে, সেটা তো আরো ভ্যালু অ্যাড করতে পারে। সো তার কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বিতা অনেক বেটার। তাহলে এই দ্বিতীয় ধাপটার মধ্যে অনিবার্য কি বিষয়গুলো লাগবে? প্রথম ধাপে দেখলাম আমরা ইমপ্লিমেন্টেশন, সে তার শ্রম দিবে, টাইম দিবে এবং পজিটিভ মাইন্ড দিয়ে এই কাজগুলো করবে যাতে তার পারফরমেন্সটা মানে মানে শো করে। দ্বিতীয় ধাপে এসে সে কি করবে? দ্বিতীয় ধাপের মানুষজন, যেমন আমাদের সমাজে যেটা আমরা দেখি যে একজন ম্যানেজার, সে কি করে, তার কিছু ম্যানেজারিয়াল স্কিল আছে, হয় কেউ মার্কেটিং পারে, কেউ সেলসের ম্যানেজার, কেউ মার্কেটিংয়ের ম্যানেজার, অথবা একটা কোম্পানির যে ফাইন্যান্স দেখে। তো এরকম ম্যানেজারিয়াল রোল, এবং তার ইনকামটা নির্ভর করে হচ্ছে তার কি কি স্কিল আছে, প্লাস সে কতজন মানুষকে ম্যানেজ করে। এটা ইউনিফিকেশন। সে আরও অনেকজন ইমপ্লিমেন্টেশন লেভেলের মানুষকে তার আন্ডারে সে কাজ করায়। এখন যার আন্ডারে 1000 জনের টিম আছে তার আয় একরকম, যার আন্ডারে 10 জনের টিম আছে তার আয় আরেক রকম। তো এই এই যে আমি 10,000 মানুষকে মানে ইমপ্লিমেন্টেশন লেভেলের 1000 মানুষকে আমার আন্ডারে কাজ করাচ্ছি, এই লেভেল পর্যন্ত তো যাইতে হবে, তাকে স্কিল অ্যাকোয়ার করতে হবে, তাকে বিভিন্ন ওই লিডারশিপটা তার মধ্যে গ্রো করতে হবে, এবং একটা ভিশন থাকতে হবে যে না, আমি 5 বছর পরে আমার ওই যে ইমপ্লিমেন্টেশন লেভেল থেকে এটা আসে। আপনি নিজেই খেয়াল করে দেখবেন যে সবাই কিন্তু এই পর্যায়ে যায় না। তার মানে আপনি বলছেন যে একেবারে শুরু থেকেই তার ওই ভিশনটা থাকতে হবে যে আমি এই 20 তলার উপরে উঠবো, 5 যেহেতু বছর তার পরে নিজেকে হ্যাঁ, কোথায় দেখতে চাই। সেটাই মানে আমি হচ্ছে যে এই জায়গায় আমি উঠবো, তাহলে আমি যদি এই শিখরে পৌঁছাতে চাই তাহলে এটাকে স্টেপ ডাউন করতে হবে, যে প্রথম ধাপে আমি কোথায় যাব, তারপর দ্বিতীয় ধাপে কোথায় যাব। তাহলে এখানে যে আপনি বলছেন যে আমরা যে দেখি অনেকেই এই ইন্টিগ্রেশন লেভেলে এসে একটা শিখরে যাওয়ার পরে অনেককে দেখি আমরা উদ্যোক্তা হয়ে যায় বা ক্রিয়েটর হয়ে যায়। এবং আমরা যদি ইলন মাস্ক সহ আরও অনেকের কথা করি, ইলন মাস্ককেও কিন্তু একসময় পেপ্যালের জন্য লেবার দিতে হয়েছে, তাকে টাইম দিতে হয়েছে, তারপর সে এটা কোলাবোরেশন করেছে। তারপর যখন ওইখান থেকে তার আয় আসা শুরু করলো, তখন তার একটা ভিশন দেখা শুরু করলো যে না ঠিক আছে, চাঁদে গিয়ে আমি আবাসিক ব্যবসা করব। তারপর সে নিজেকে পৃথিবীর কাছে এই তুলে সেকেন্ড লেভেল থেকে যখন মানুষ আরো উপরে যেতে চায়, তখন কিন্তু শুধুমাত্র আপনি ভালো কাজ পারেন এটা যথেষ্ট না। তো এই যে সেকেন্ড লেভেল পর্যন্তই হলো আমাদের লিমিটেড রিসোর্স, যে আমি তো আনলিমিটেড মানুষকে আমার আন্ডারে কাজ করাতে পারবো না, এবং আমি আনলিমিটেড স্কিলও অর্জন করতে পারবো না। তাহলে প্রথম দুইটা ধাপ, ইমপ্লিমেন্টেশন এবং এই যে ইউনিফিকেশন, এই দুইটা ধাপ হলো লিমিটেড রিসোর্স, এবং এখানে আয়ও লিমিটেড। কিন্তু যখন থার্ড এবং ফোর্থ লেভেলে মানুষ যেতে চায়, তখন কিন্তু শুধুমাত্র আর স্কিল লেভেল থাকলে হয় না। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই, একজন খুব ভালো কেক বানাতে পারে, এটা আমি উদাহরণ দিই আর কি অনেক সময়, যে একজন খুব ভালো কেক বানাতে পারে, তো সবাই কেক খেয়ে খুব সন্তুষ্ট, আরে তুমি একটা কেকের দোকান দাও না কেন, অথবা কেকের বিজনেস শুরু করো না কেন। তো এখন যে কেক বানায় সে তো খুব উজ্জীবিত যে আরে আমার কেক খেয়ে তো সবাই প্রশংসা করে, হ্যাঁ, তো আমার কেকটা তো মানুষ ভালোবাসতেছে, তাইলে ওয়াই নট আমি নিজে একটা কেকের দোকান দিই। কিন্তু এই কেকের দোকান দিতে যে বেশিরভাগ বিজনেসই ফেল করে। এবং আপনি আশেপাশে যত মানুষকে দেখবেন যে কেউ একটা ভালো ক্রাফটম্যানশিপ, যে কেউ ভালো একটা জিনিস তৈরি করতে পারে, কেউ কেক বানাতে পারে, কেউ ধরেন একটা বিজনেসই ভালো করতে পারে, একটা সফটওয়্যার ভালো লিখতে পারে, খুব ভালো প্রোগ্রামার। কিন্তু ভালো প্রোগ্রামার যে একজন সফটওয়্যার এজেন্সি দিলে সে সফল হবে, ব্যাপারটা কিন্তু আর তখন সেই জায়গায় দাঁড়ায় থাকে না। তো সেই লেভেলেরও কিছু স্কিল আছে, সেই লেভেলের কিছু মাইন্ডসেট আছে, সেগুলি নিয়ে ট্রেন আপ হইতে হয়, নিজেকে সেভাবে ডেভেলপ করতে হয়। সেগুলি অনেক জটিল ব্যাপার। তবে ওই সবসময় মাথায় রাখতে হবে যে
আমি একটা কাজ ভালো পারি বলেই আমি কিন্তু একটা ভালো বিজনেস চালাতে পারবো না, সেখানে এন্টারপ্রেনারশিপ লাগে। এন্টারপ্রেনারশিপ বলতে বোঝায় যে একটা ভিশন, যে আমি এই জগতে নতুন কি আনছি, আমি কার কোন সমস্যাটা মানে কার কোন প্রবলেমটা আমি সলভ করতে পারছি। মানুষের অনেক বড় একটা প্রবলেমকে যদি আমি সলভ করতে পারি তাহলে আমার টাকাটাও অনেক বড় হবে। এবং যেটা সলভ করতে পারছি সেটা আসলে মানে লক্ষ লক্ষ মানুষের জীবনকে চেঞ্জ করছে কিনা, ইনফ্লুয়েন্স করছে কিনা, তাহলে সেটা একটা স্কেলেবল লেভেলে যাবে এবং এটা বিজনেস এবং হিসেবে আমাদের যাবে। দেশের ঝামেলা হচ্ছে যে যে আলু চাষ করে সবাই মিলে দেখা দেখি সবাই আলু চাষ করে এবং সিজনে সবাই মিলে লস খায়। তো আমাদের দেশে ব্যবসাটাও এরকম, কারণ হুজুকে করলে এই এই কারণে। যে অমুকে দেখলাম অনলাইন শপ দিয়ে প্রচুর টাকা ইনকাম করে ফেলছে, আর এটা তো আমিও পারি। তাহলে এই তৃতীয় ধাপে যাওয়ার জন্য একটা মানুষকে মানে একটা ভিশনারি লিডার হতে হবে, তাই তো? এন্টারপ্রেনারশিপ, একটা এন্টারপ্রেনারশিপ, তার মানে এটাও কিন্তু একটা স্কিল, তার এবং মানে এটা নিয়ে পড়াশোনা করতে এটাও আপনি বলছেন যে প্রথমে তার প্যাশন থেকে সে একটা কাজ ভালো পারে। ইমপ্লিমেন্টেশন জায়গায় যাবে, এক্সিকিউশনের জায়গায় যাবে, ইন্টিগ্রেশন করবে টিমটাকে, কিন্তু সেটাই যথেষ্ট না, যদি আরও উপরে তাকে যেতে হয়। আরও উপরে যেতে গেলে তাকে মানুষের সাথে মেশাজ শিখতে হবে, ভিশনারি হিসাব হতে হবে, জানতে হবে, তার মার্কেটিং বুঝতে হবে, ম্যানেজারিয়াল স্কিল লাগবে, এবং এইটাই আসলে একটা সফল উদ্যোক্তার বা একটা সাস্টেনেবল উদ্যোক্তার বৈশিষ্ট্য। এবং ওই যে রিসার্চেও বলেছে যে মানুষ আসলে ভালো প্রোডাক্ট অথবা ভালো সার্ভিস কিনে না, মানুষ কিনে সেটাকেই যে সেটা ভালো মনে করে। যে একটা মানুষ যদি মনে করে একটা খারাপ জিনিসকেও সবাই মিলে মনে করে যে না এটা ভালো, তাহলে মানুষ এটাই কিনে। তো এই জন্য ভালো কেক বানাইলাম কিন্তু মানুষ এটা জানলো না অথবা মানুষ এটাকে ভালো মনে করলো না, তাহলে কিন্তু এই কেকের বিজনেস চলবে না। তো ওই লেভেলের পড়াশোনা অথবা স্কিলও মানুষকে অ্যাকোয়ার করতে হয়। এই জন্যই আমি সবসময় বলি যে যে কেউ যে কোনো বিজনেস ডেভেলপ করতে হলে আগে ওই সেক্টরে অন্তত 2-4 বছর তাকে চাকরি করে বিজনেসের নো হাউ বুঝতে হবে। কোম্পানির মালিক আমাকে কাজ দেয় নাই, কিন্তু যে চেয়ে কাজ নিতে হবে, কারণ আমার লক্ষ্য তো হচ্ছে ওই জিনিসটার নারী নক্ষত্র ক্রিয়েচার থেকে ক্রিয়েটর হওয়া, নারী নক্ষত্র জানা। আমি যদি জানি যে কেকের জিনিসটা কোথায় কম দামে সোর্স করা যায়, হ্যাঁ, কিভাবে এটা মার্কেট করতে হয়, কি এটার পয়সা গেলে কি করতে হয়, অথবা ডেলিভারি করতে যায় কি ঝামেলা বাঁধে, হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমার জানা না থাকে তাহলে তো বিজনেস দিয়ে আমি লস খাবই। ডেলিভারি দিতে গিয়ে যে দেখা যাবে 10টা কেকের মধ্যে 10টাই ভেঙে গেছে। এখন এই যে তৃতীয় যে জায়গাটায় আপনি বলছেন যে তাকে ভিশনারি হইতে হবে, লিডার হইতে হবে, এবং এটা তার ব্যবসাটা যদি স্কেলেবল হয়, এই তৃতীয় ক্ষেত্রে মানে অনিবার্য বিষয়টা কি? এবং সেই সাথে আমরা দেখি যে এই পর্যায়ে আসলে আপনি যদি একটা উদাহরণ দিয়ে দেন যে আমরা কাকে পৃথিবীর বলতে পারবো যে এই পর্যায়ে সে এসছে, আমাদের লোকাল উদাহরণ যদি হয়। যেমন ধরেন এখন কিন্তু শুধু প্রোডাক্ট আর সেল হচ্ছে না, প্রোডাক্ট এখন সবারই আছে। তো এখন পৃথিবীর ট্রেন্ড যেটা চলছে যে কি পারসন অফ ইনফ্লুয়েন্স, একজন ভেরি গুড কমিউনিকেটর, উনি বিজনেস রান করুক আর না করুক, পোর্ট্রেট হয়েছে যে এই বিষয়ে সে অনেক জানে। কিভাবে? সোশ্যাল মিডিয়া থ্রুতে, কন্টেন্টের থ্রুতে, অথবা তার সামাজিক অ্যাক্টিভিটিতে। হয়তো সে কেক বিষয়েই একটা লেকচার দেয় উনি, কিন্তু নিজের কেকের দোকান নাই, কিন্তু উনি এন্ডোর্স করছে যে অমুকের কেক ভালো, অমুকের কেক ভালো। এইভাবেও কিন্তু ভেরি গুড কমিউনিকেটর, অথরিটি ভোকাল, মানে একটা অথরিটি তৈরি করা, কি পারসন অফ ইনফ্লুয়েন্স। তো কি পারসন অফ ইনফ্লুয়েন্স এমন একটা ব্যাপার যে যেই লোকটা, যেমন কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কি হয় যে ইনফ্লুয়েন্সার বলি আমরা, অনেকেই এখন টিকটক করছে অথবা বিভিন্ন কিছু করছে। তো ইনফ্লুয়েন্সাররা কি করে? ইনফ্লুয়েন্সারদের কথা হচ্ছে যে লাইট সব আমার দিকে, আমি নাচতেছি কিনা, আমি গাচ্ছি কিনা, মানুষ আমাকে দেখো, এটা একটা জিনিস। আর কি পারসন অফ ইনফ্লুয়েন্স হচ্ছে সে তার দিকে না, অন্য মানুষের লাইফে সে ভ্যালু অ্যাড করে, তার কথার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার পড়াশোনার মাধ্যমে, সবকিছু। এবং যে কেউ কিন্তু এই স্কিলটা ডেভেলপ করতে পারে। ভেরি ইন্টারেস্টিং। এটা একটু মানে যারা এই ধরনের, এই যেমন একটা বিষয় আমি এটা নতুন জানলাম, অর্থাৎ যারা খুবই লঘু চিন্তা করে নিজেকে এক্সপোজ করার জন্য নিজের ইভেন্টস, নিজের অর্নামেন্টস, নিজের সাজ পোশাক কে এক্সপোজ করার জন্য করছে, তারা আসলে অন্যের জীবনকে ভ্যালুয়েট করছে না, বরং অন্যের জীবনকে ডিস্টার্ব করছে। তার মধ্যে একটা উদগ্র বাসনা কাজ করছে। আর আপনি বলছেন যে এমন কিছু করা, এমন কিছু বলা, এমন কিছু দেখানো
যেটা অন্যের জীবনকে পরিবর্তন করছে, ভ্যালু অ্যাড পরিবর্তন করছে। করবে, ভ্যালুয়েট করবে। অর্থাৎ আপনার ইনসাইটটা যাতে সে কানেক্ট করতে পারে, যাতে সে ইনফ্লুয়েন্স হতে পারে, যাতে সে ইনফর্ম হতে পারে, তাহলেই সে মানে একটা এবং পরিবর্তনের ব্যাপারটা কি দেখেন, যখন মানুষ দেখবে যে আরে এই লোকটা বিনা পয়সায় এত পরামর্শ আমি তার কাছে পাইছি, যে বিনা পয়সায় তার কথা শুনেও আমার লাইফে এতগুলো উপকার হয়েছে, আমার বিজনেসে এই জিনিসটা ভালো হয়েছে, অথবা আমার লাইফে এই জিনিসটা চেঞ্জ আসে, তাহলে না জানি টাকা দিয়ে ওনার কাছে কনসালটেন্সি নিলে আমার কত উপকার হবে। সো ইনস্ট্যান্টলি তার মনের মধ্যে একটা জায়গা হয়ে যায় যে এই লোকটাই এই সেক্টরের অথরিটি, আমার ওনার কাছেই পরামর্শ নিতে হবে। আমরা আরেকটা বিষয় দেখি যে এই স্পিরিচুয়াল গ্রোথের আরেকটা আমরা উদাহরণ দেখি, মানে আমাদের দেশে কিছু কিছু উদ্যোক্তাকে দেখি যে ওনারা তাদের বিজনেসে সবসময় সময় দেন না। আমরা যদি মানে বিশ্বের আরও কয়েকটা উদাহরণ দিই, ইলন মাস্কের কথা অবশ্য আলাদা। ইলন মাস্ককে কখনো কখনো আমি দেখি কমিউনিকেটর হিসেবে, কখনো কখনো ইন্টিগ্রেটেড হিসেবেও দেখি, কিন্তু একটা ইমাজিনারি একটা ভিশন বা একটা ইমাজিনেশন তার মধ্যে দেখি। আমরা যদি ওয়ারেন বাফেটের কথা ধরি, তাকে কিন্তু কোনো বিজনেসের ক্ষেত্রে গেল 20 বছর 30 বছর যাবৎ আমরা ইনভলভ হতে দেখি না। এটা তাহলে কোন ধাপ? মানে এটা কি একটা শেষ ধাপ একটা বিজনেসম্যান বা একটা ভিশনারি মানুষের, কিংবা ইদানিং আমরা দেখছি যে বিল গেটসও তার বিজনেসে সময় দেয় না, অর্থাৎ অপারেশনে সময় দেয় না, কিন্তু তার ভিশনটাকে সে অ্যালাইন করার চেষ্টা করে। এখন ওনারা চলে গেছেন হচ্ছে ইমাজিনেশন ধাপে, কাইন্ড অফ রিয়েল ক্রিয়েটর্স, পার্ট অফ গড। তো ওনারা হচ্ছে সমাজে এমন কিছু প্রবলেম সলভ করছে, অথবা এমন কোনো ভ্যালু অ্যাড করছে যার কারণে পৃথিবীর সমস্ত মানুষ বলছে ভাই আমার টাকা নেও কাজ করো। যেমন ইলন মাস্ককে বলতে শুনবেন যে আমি সাইবার ট্রাক তৈরি করব, 5 বছর পরে এটা তৈরি হবে। এখন পর্যন্ত কোম্পানির শুধু এই ছবি দেখা গেছে, হ্যাঁ, এখন পর্যন্ত গাড়ি যখন সেটা সার্কুলার করেছে তখন গাড়ির যন্ত্রাংশ তৈরি তো দূরের কথা, কারখানায় সেট আপ হয়নি, কিন্তু মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার তাকে ইনভেস্ট করেছে, বিকজ তার সেই ইনফ্লুয়েন্সটা তৈরি হয়েছে এবং উনি মানুষকে ভিশন দেখাতে পেরেছেন। যেমন উনি ভিশন দেখাতে পেরেছেন যে পৃথিবীতে এমন রকেট আবিষ্কার হবে যেটা রিইউজেবল। মানুষ শুনে প্রথমে হাসছে যে রকেট তো একবার হইলেই ডিস্ট্রয় হয়ে যায়, এটা আবার রিইউজেবল মানে কি? হ্যাঁ, তো এখন তো নাসা বলেন পৃথিবীর সমস্ত কিছু তার পিছনেই যায় দাঁড়ায় আছে। তো এই যে ভিশনারি, ওনারা ইমাজিনেটর লেভেলে চলে গেছেন। ওই লেভেলে মানুষের ব্যবহার হয় হচ্ছে মাইন্ড এবং মানি, মাইন্ড অ্যান্ড মানি। সো তাদের অলরেডি অর্থবিত্ত আছে বললেই মানুষ তাকে ইনভেস্ট করে, এবং সে মাইন্ড ব্যবহার করে এমন কোনো একটা জিনিস তৈরি, একটা জিনিসের ভিশন মানুষকে দেখাচ্ছে যে মানুষ পঙ্গপালের মতো ওইটার পিছনে ছুটতেছে। তো দ্যাটস এ ডিফারেন্ট গেম। কিন্তু এখন অ্যাজ এ মিডিওকার আমাদের দেশের মানুষের জন্য, তো আমাদের দেশের বলেন অথবা আমরা যারা কেবল শুরু করছি নতুন পেশাজীবী অথবা কিছু, হ্যাঁ, আমার ভিশন থাকতে হবে। তো এই 4টা লেভেলেই কিন্তু অপারেট করতে হয় মানুষকে সফল হতে হলে, যে শুধু ইমপ্লিমেন্টেশন, শুধু ইউনিফিকেশন, শুধু কমিউনিকেশন, শুধু ইমাজিনেশন তা না। তো ইমাজিনেশন লেভেলেও অপারেট করা যায় সবগুলো। যেমন আমি ভালো যদি কমিউনিকেটর না হই, আমি হয়তো কাউকে নিয়োগ দিব। আমি যদি ভালো ম্যানেজার না হই, তাহলে আমি একজন ম্যানেজারকে নিয়োগ দিতে পারি। আমার আন্ডারে অনেক চাকরিজীবী থাকতে, তাহলে প্রথম কি আমার তাহলে লাগবে কি, আমার মাইন্ডের একটা আইডিয়া আর কিছু ফান্ড। ঠিক আছে, তাহলে করা যায়। কিন্তু এইটা করতে গিয়ে ভেজাল হচ্ছে যে মানুষ বারবারই লস খায়। কারণ হচ্ছে সে তো নিজেই কখনো টিমে কাজ করে নাই, তাহলে সে টিমে অপারেট করবে কিভাবে? তো সব সময় আমরা বলি যে যখন আপনি একটা স্মল বিজনেস চালু করেছেন, তো প্রথমে তো মানুষ একজনই শুরু করে। হ্যাঁ, একজনই শুরু করে, যখন দেখে বিজনেসটা এমন হয়ে গেছে যে তখন আর একজনে পারছে না, তখন যে এসে লোক নিয়োগ দেয়, এবং দেওয়ার পরেই খায় লস। কারণ এক সময় যা ইনকাম হতো নিজের পকেটেই থাকতো, এখন 4 জনকে বেতন দেওয়া লাগতেছে। তো বেতন দিয়ে এক সময় দেখা যায় যে আমার সেই রকম আর প্রফিট থাকতেছে না। তো সবসময় আমরা বলি যে মানুষকে আগে অডিট করতে হয়, যে নিজের সময়টাকে আমি হিউম্যানলি আর পসিবল হচ্ছে না নিজের সময়টাকে দেওয়ার আমার বিজনেসের পিছনে। তাহলে কি করতে হবে? এখন আমার সময়টাকে কিনতে হবে। বিজনেস বড় করার জন্য কখনো স্টাফ নিয়োগ দিতে হয় না, স্টাফ নিয়োগ দিতে হয় নিজের টাইমকে কিনে নেওয়ার জন্য। যেমন কাউসার মাহমুদ ভাই একটা এজেন্সি চালু করেছেন। প্রথম জীবনে হয়তো আপনি স্ক্রিপ্ট লিখতেন, হয়তো আপনি ক্রিয়েটিভ
জিনিসগুলো আইডিয়া দিতেন, আপনি হয়তো একজন ক্যামেরাম্যান সাথে নিয়ে ভিডিও করতে চলে যাইতেন প্রথম জীবনে, একদম জীবনে যখন শুরু হয়েছে। তো তখনই যদি আপনি 10 জনের টিম পালতেন তাহলে এতদূর কখনোই প্রথমে আসা সম্ভব হয় না মানুষের। তো কাউসার ভাই এখন কি করেছে যে নিজের টাইমটা কিনেছে। কিভাবে? উনি কাজ করতে করতে যে দেখলেন যে আমার এখন ক্রিয়েটিভ টিমের পিছনে দৌড়াইলে আমি মার্কেটিংয়ে সময় দিতে পারছি না। তো প্রথমে উনি অডিট করেছেন যে আমার সময়ের মূল্য কত, আর যদি আমি এঙ্গেজ না হয়ে আরেকজনকে এঙ্গেজ করি তাহলে এটার কতটুকু মূল্য। সবসময় মাথায় রাখতে হবে যে 100 টাকার কাজ করে করে কখনো কোটি টাকার বিজনেস দাঁড়া করানো যায় না। কোম্পানির মালিক যদি 100 টাকার কাজেই নিজেকে বিজি রাখে, দিনে 10টা 100 টাকার কাজ করলাম, তাহলে কিন্তু সে কখনো কোটি টাকার বিজনেস তৈরি করতে পারবে না। তাহলে তাকে কি করতে হবে? 100 টাকার কাজ করানোর জন্য 100 টাকার লোকই রাখতে হবে এবং নিজেকে করতে হবে ঘন্টায় যাতে 10,000 টাকার কাজ হইতে পারে। এটা একজন ক্লায়েন্টের সাথে মিট করা, নতুন কাজ আনা, সব কিছু। তো প্রথম ধাপ হচ্ছে অডিট করা, যে আমার একটা পেইন কি, সারাদিন আমি এঙ্গেজ থাকতেছি। তাহলে পেইন হইল, তো প্রথমে আমাকে অডিট করতে হবে যে আমার কোন কোন কাজগুলো হচ্ছে লো গ্রেডের কাজ এবং নট ইম্পর্টেন্ট, যেটা অন্য মানুষকে দিয়ে করানো যায়। তখন সেটা আরেকজনকে আমি নিলাম। এরপরে দেখা গেল যে আমার আরও একটা নিডস হয়েছে। কিন্তু এখন সবসময় মানুষ মনে করে কি যে আমি যে মানুষকে দিয়ে কাজ করাবো তাহলে আমি করবো কি, তাই না? এই কোশ্চেনটা সবার মধ্যে আসে যে মানুষকে দিয়ে যদি কাজ করে তাহলে আমি করবো কি। ব্যাপারটা এরকম না যে আমাকে বসে যাইতে হবে, রিটায়ারমেন্টে যাইতে হবে, এরকম না। এটা অনেকে বলতে শুনে যে ব্যবসা করলে তুমি ফাইন্যান্সিয়ালি সিকিউরড হয়ে যাবা, তুমি কাজ না করলেও চলবে। আসলে কিন্তু কাজ না করে পৃথিবীতে চলবে না। এগুলি সব মানে পুরনো চিন্তা ভাবনা। পুরানো চিন্তা ভাবনা। বাই ব্যাক ইওর টাইম, আপনি টাইমটাকে বাই ব্যাক করেছেন, যেই ফ্রি টাইমটা হয়েছে সেটাতে আপনি নিজেকে আরও গ্রো করবেন। নতুন ম্যানেজারিয়াল স্কিল, নতুন মার্কেটিং স্কিল, কিংবা নতুন কোনো সেক্টর খোঁজা, নতুন কোনো ভাবনার জন্য তো সময় লাগবে, সময় লাগবে। যেমন ওই যে বিল গেটসেরও একটা ডকুমেন্টারি দেখলাম, উনি মাসে একবার করে বিচ্ছিন্ন হয়ে যায়, অথবা বছরে কয়েকবার উনি বিচ্ছিন্ন হয়ে যান ভাবনার জন্য। মোবাইলও থাকে না, কিছুই থাকে না, একটা জঙ্গলের মতো ওনার বাড়িঘর মনে হয় আছে। তো সেখানে যে উনি চিন্তা করে যে এই যে উনি টাইমটা বাইব্যাক করেছে, ওনার পরে অনেক মানুষ কাজ করে, তো ওনারা প্ল্যান করছে, নতুন স্কিল শিখছে, নতুন কিভাবে ভাবনা। তারপরে এটা সবসময় আমি বলি যে আপনি ছোট পাত্রে কখনো বড় জিনিস ধরবে না। নিজের ভেসেল যে যত বড় করতে পারবে সেখানে আরও বেশি জিনিসপত্র আসবে। তো এই যে আমি যে সময়টা কিনে নিচ্ছি অন্য মানুষকে এমপ্লয় করে, নিজের সময়টা কিনে নিচ্ছি টাকা দিয়ে, আসলে কিন্তু আমি তাকে বেতন দেওয়ার উদ্দেশ্যে অথবা বিজনেস বাড়ানোর উদ্দেশ্যে, কিন্তু কেউ যদি বিজনেস বাড়ানোর উদ্দেশ্যে মানুষ এমপ্লয় করে তাহলে সে লস খাবেই। আমার এখানে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে তার মানে সাধারণ মানুষের জন্য এটা বোঝার জন্য যে তাহলে একজন মানুষের আসলে সে কখনো কখনো অ্যাজ এ কমিউনিকেটর হিসাবে তাকে অ্যাক্টিভ হইতে হয়, আবার এই একই মানুষ প্রয়োজনে সে মানে আরেকটু নিচের দিকে নেমে ইন্টিগ্রেশনেও সে কাজ করতে পারে, এবং যদি প্রয়োজন হয় তাকে ইমপ্লিমেন্টেশনেও তাকে কাজ করতে হতে পারে। তার নানান রকম তার ভূমিকা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি সে কমিউনিকেটর হিসেবে যদি কাজ করে, তার আসলে মূল হচ্ছে যে তাকে ইমাজিনেটর বা ইমাজিনেশনের দিকে তাকে যেতে হবে। অনেক সময় আমরা এই কাজগুলো করতে আমাদের নানান রকম বাধা আসে, নানান রকম ডিস্ট্রাকশন তৈরি হয়। তো কিভাবে এই মানুষগুলো নিজেদেরকে ফোকাসের মধ্যে রাখতে পারে তার আপনার এই লক্ষ্য উদ্দেশ্যগুলো যাওয়ার জন্য? এখন ওই যে বললাম স্পিরিচুয়ালিটি, এখন অনেকে বলতে পারে যে স্পিরিচুয়ালিটি আর ধর্ম, এটা কি ধর্মীয় কোনো বিষয় কিনা অথবা কিছু। এখন ধর্ম হচ্ছে মোটা দাগে, অনেকে অনেক কথা থাকতে পারে, মোটা দাগে ধর্মগুলো যে রিলিজিয়নগুলো এগুলি হচ্ছে কিছু আউটওয়ার্ড প্র্যাকটিস, যে কিভাবে পোশাক আশাক পরবে, কিভাবে মানুষের সাথে মিশবে, কিভাবে সালাম আদাব দিবে, বিয়া শাদী হবে, তো এগুলি হচ্ছে, অথবা কিভাবে প্রার্থনা করবে, সব কিছু আউটওয়ার্ড কিছু সেট অফ প্র্যাকটিস। এটাকে আমরা মোটা দাগে রিলিজিয়ন বলতে পারি। আর স্পিরিচুয়ালিটি হচ্ছে ইনওয়ার্ড প্র্যাকটিস, মানে নিজের ভিতরের আত্মজিজ্ঞাসা, যে আমি কে, এই বিশ্বজগতে আমার পারপাস কি, আমি তো না হলেও এই পৃথিবী চলতেছে, আমি আসলাম ওয়াই, তো আমার পারপাস কি, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত, আমি কিভাবে আরও মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি, কিভাবে নিজের গ্রোথের পাশাপাশি অন্যের গ্রোথও আমি এই পৃথিবীতে দিয়ে যেতে পারি। তো এই যে প্র্যাকটিসগুলো, এগুলি কিন্তু মানুষকে স্পিরিচুয়ালি ওয়েলদি বানায়।
যেমন যেই গ্রোথের মধ্যে স্পিরিচুয়ালিটি নাই, সেই গ্রোথ খারাপ দিকে যেতে বাধ্য। যেমন আমাদের পরিবেশে তো অনেকেই আমরা দেখছি যে হাজার হাজার কোটি টাকা ওনারা অন্য মানুষের টাকা পয়সা মেরে কেটে হইলেও বড়লোক হতে চাচ্ছে অনেক মানুষ ইদুর দূর প্রতিযোগিতার মধ্যে, কিন্তু তাদের জীবনের একটা পর্যায়ে এসে কিন্তু তাদেরকে হিমিলিয়েট হইতেই হয়। কিন্তু এই বাংলাদেশেও এবং সারা পৃথিবীতেও কিন্তু এমন অনেক মানুষ আছে যারা স্পিরিচুয়ালি সাউন্ড এবং যারা অনেক ওয়েলদি। তো টাকা পয়সা ওয়েলথ এমন একটা জিনিস, এটা খারাপ মানুষকে আরো খারাপ বানায়। আর ভালো মানুষের তো অবশ্যই টাকা পয়সা আরো বেশি অর্জন করা উচিত, কারণ সে সেই টাকা পয়সা দিয়ে, সেই সম্পদ দিয়ে আরো মানুষের উপকার করতে পারবে, কন্ট্রিবিউশন করতে পারবে নিজের লাইফে, অন্য লাইফে। তার মানে যে আজকে জীবনটা শুরু করলো, অথবা যে মধ্যম পর্যায়ে আছে, কিংবা যারা এরকম অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আসলে মাইন্ডসেটের মধ্যে নিতে হবে যে আমি কি হেলদি লাইফ চাই নাকি ওয়েলদি লাইফ চাই, কিংবা দুইটাকে কিভাবে ব্যালেন্স করতে পারি। তাহলে এই ওয়েলদি লাইফের ভিতরে আমি ওয়েলবিং, এই পৃথিবীতে ব্যালেন্স হচ্ছে একটা বড় বিষয়। যেমন চাইনিজ ফিলোসফিতে এটাকে বলে ইন অ্যান্ড ইয়াং, মানে পজিটিভ আলো আছে বলেই আধার আছে, আধার আছে বলেই আলোর গুরুত্ব আছে। তো যেই মুহূর্তে পৃথিবীতে আধার থাকবে না, আলোর কোনো গুরুত্ব থাকবে না। সো মানুষের মধ্যে ভালো খারাপ সবকিছুই আছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে। যে স্পিরিচুয়ালি নিজের এই ভালো এবং খারাপকে একটা ব্যালেন্সের মধ্যে রেখে সমাজের উপকারে কাজ করতে পারে, সেই সফল হয় এবং স্পিরিচুয়ালি সে গ্রো করে। আজকে এ পর্যন্তই। আমি আশা করি যে যারা এই যে নানান রকমভাবে এই ওয়েলথ এর গ্রোথ নিয়ে, কিংবা নিজের ব্যবসাকে কীভাবে বাড়াবেন, নিজের দক্ষতাকে কীভাবে বাড়াবেন, নিজের সম্পদটাকে কীভাবে আরও বেশি প্রসার ঘটাবেন, এই নিয়ে নানান রকম দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তারা আমার মনে হয় যে এই স্পিরিচুয়াল গ্রোথের এই 4টি ধাপ কাজে লাগবে। এবং আমরা ব্যক্তিগতভাবে এটার সাথে দীর্ঘদিন যাবৎ চর্চায় আছি, এবং আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি। হয়তো পুরোপুরি কেউ সেগুলো ধাপে পৌঁছাতে পারিনি, কিন্তু চেষ্টাটা আছে, ইতিবাচক প্রচেষ্টাটা আছে, এবং এক সময় না এক সময় এটাকে আমরা ক্রম করার চেষ্টা করব। যার প্রচেষ্টা যত বেশি শক্তিশালী হবে, যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, আমার মনে হয় সে সফল হবে। যদি সফল নাও হই, তাহলে এই যে মানে যাপিত জীবনে এক ধরনের অনাবিল সুখ এবং আনন্দ পাওয়া যাবে, এটা ডেফিনেটলি বলতে পারি। ডক্টর ওসমান গনি, আপনাকে ধন্যবাদ। আবার কোনো এক সময় দেখা হবে নিশ্চয়ই। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।